হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সাধারণ জ্ঞানে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে বিগত সালে নিবন্ধন এবং অন্যান্য পরীক্ষাতে যা এসেছে, যে প্রশ্নগুলো এসেছে তার ব্যাখ্যা বিশ্লেষণ সহ আজকের ক্লাস নাম্বার হচ্ছে 9। ঠিক আছে, আজকের ক্লাস নাম্বার হবে 9। আমি ইতিপূর্বে 8টি ক্লাস নিয়েছি, আজকের ক্লাস নাম্বার হবে 9 নং ক্লাস। তো এই 9 নং ক্লাসে যে সকল প্রশ্নগুলো আমি পড়াবো সেখান থেকে 2 থেকে 3টি মার্ক আপনি নিবন্ধন পরীক্ষাতেও পাবেন এবং প্রাইমারি পরীক্ষাতেও পাবেন। বিসিএস যদি 49তম দেন সেখানেও আপনি এখানে প্রশ্নটা কমন পাবেন, অথবা 10 থেকে 20তম গ্রেডের যে কোনো পরীক্ষাতে আজকের ক্লাস থেকে প্রশ্ন পাবেন। তো এই জন্য আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন, এই ক্লাসটি উপভোগ করতে চাইলে এই ক্লাসটি আজকে শেষ পর্যন্ত যদি থাকেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আজকের ক্লাসটি করার পরে আপনি খুবই আনন্দিত হবেন এবং এই ক্লাস থেকে আপনি যে বিষয়গুলো নোট করবেন সেই বিষয়গুলো হচ্ছে আপনার পরীক্ষার জন্য এবং আপনার নিজেকে রেডি করার জন্য খুবই একটা একটা পাথেয় হিসেবে কাজ করবে। তো আমার সাথে যারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন এটা তো বলবেন, তার আগে আপনারা হচ্ছে ক্লাসটি শেয়ার করে দিবেন। যে যতটা শেয়ার করবেন ততটা শেয়ারের এখানে লিখে দিবেন যে আমি এতটা শেয়ার করেছি। ঠিক আছে, আপনার কয়টা শেয়ার করেছেন আমি দেখব যে আজকে সর্বোচ্চ শেয়ারকারী আমি একটু দেখতে চাই যে আজকের ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করবে, আমি তার নাম বলবো। যে আমাদের মল্লিকা শিপলি জয়েন করেছেন, মিনু আক্তার জয়েন করেছেন। আর শেয়ার করতে হবে, হ্যাঁ, 500 জয়েন না করা পর্যন্ত আমি আমার ক্লাসটা শুরু করছি না। যেহেতু আজকের ফ্রি ক্লাস, এই ফ্রি ক্লাসে আমি যা যা মেডিসিন রেখেছি একটু পরে আপনারা টের পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, সিলেট থেকে আমাদের কাউসার আহমেদ, কাউসার ভাইয়া আগে শেয়ার করে নেন, হ্যাঁ, আগে একটু শেয়ার করে নিতে হবে, প্লিজ শেয়ার করে দেন আজকের ক্লাসটি। ওয়ালাইকুম আসসালাম, আরিফ রাব্বানি জয়েন করেছেন, আঞ্জুমা খন্দকার জয়েন করেছেন আমাদের সাথে, তারপরে আমাদের সাথে সাবিনা ইয়াসমিন জয়েন করেছেন, তারপরে আমাদের সাথে জয়েন করেছেন রেজভি জয়েন করেছেন মিরপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ রেজভি। এছাড়াও আমাদের সাথে লাকি ভানু জয়েন করেছেন, তারপরে অনেকে জয়েন করেছেন। তারপরে হচ্ছে সাবিনা ইয়াসমিন জি কক্সবাজার থেকে জয়নাল আবেদিন জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই। 5টা শেয়ার করেছেন আমাদের মেজবাহুল আলম, থ্যাংক ইউ ভাই। রুমা আক্তার শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এখানে শেয়ার ডান লিখতে হবে, আমি আপনাদেরকে জ্বালাবো না, কিন্তু ক্লাসের শুরুতে আপনারা শেয়ার করে দিলেই কিন্তু আমি ক্লাসটা শুরু করতে পারছি। আপনি শেয়ার না করা পর্যন্ত আমি কিন্তু ক্লাস শুরু করছি না। রোজি সিদ্দিকি বলছে, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রোজি আপু শেয়ার করে দেন ক্লাসটি, আপনার অন্যান্য বান্ধবীরাও যাতে জানতে পারে যে এখানে লাইভ ক্লাস শুরু হয়েছে। সোহেল ভাইয়ার সাধারণ জ্ঞানের লাইভ ক্লাস শুরু হয়েছে, আজকের ধামাকা ক্লাস। তারপরে আমাদের আলম ভাই জয়েন করেছেন, শাহিন আলম। তারপর কামরুল হাসান শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ ব্রাদার। মামুন হাসান সাতক্ষীরা থেকে দেখছি, বাহ, সাতক্ষীরা থেকে দেখছেন আমাদেরকে। তারপরে কি বলে খাদিজাতুল কুবরা আমাদের সাথে জয়েন হয়েছেন। ওকে, শেয়ার করে দিতে হবে, দ্রুত শেয়ার করতে হবে, তাহলে আমি আমার ক্লাসটি শুরু করছি। ওকে জি, আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন প্লিজ ক্লাসটি যদি শেয়ার না করেন তাহলে আমি ক্লাস শুরু করছি না। আপনারা যত দ্রুত শেয়ার করবেন তত দ্রুত। আচ্ছা, আমিও শেয়ার করে দিচ্ছি আমার এই ক্লাসটি। অল্প সময় হলেও এমন কিছু বিষয়ে আমি আপনাদেরকে পড়াবো কল্পনাতীত। আপনি যা কল্পনা করছেন তার চেয়েও ভালো কিছু ইনশাল্লাহ আপনি পাবেন আজকের আমার এই ক্লাস থেকে। প্রতিটা ভাই বোন স্বপ্ন দেখেন যে আমি একটা চাকরি পেতে চাই, কিন্তু চাকরির মূল টপিকগুলো বুঝতে না পারার কারণে, সিলেবাস না বুঝতে পারার কারণে, তারপরে অনেকে সঠিক গাইডলাইনের অভাবে অথবা সঠিক সময় পড়াশোনা করার অভাবে অনেক ভাই বোন দেখা যায় ভালো প্রস্তুতি নিতে পারছেন না, অথবা ভালো প্রস্তুতি নিয়েও চাকরি পাচ্ছেন না। তো আমি ক্লাসও নিব, পাশাপাশি আমি চেষ্টা করব যে আপনাদের একটু গাইডলাইন দেওয়ার জন্য আমি কিভাবে চাকরি পেয়েছি।
আমিও তো আপনাদের মতো একসময় খুব হতাশ ছিলাম, তো আলহামদুলিল্লাহ আমার একটা চাকরি ম্যানেজ হয়েছে। হতাশা কিছুটা হলেও লাঘব হয়েছে, আরো আছে, স্বপ্ন আছে। ঠিক আছে, পিএইচডি না করা পর্যন্ত আমি স্বপ্নই দেখবো ইনশাল্লাহ। দোয়া করেন সোহেল ভাইয়া, যেদিন পিএইচডি কমপ্লিট করবে আর স্বপ্ন দেখবে না, আর পড়াশোনা করবো না। ঠিক আছে, তো চাকরি যেটা সরকারি পাওয়ার কথা আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। তা আমি চাই যে আমার সাথে যারা জয়েন করেছেন তারাও চাকরি পান, তারাও একটা স্বপ্ন লালন করছেন, সেই স্বপ্নটা যাতে বাস্তবায়ন হয়। ওকে, আমি আমার ক্লাসটি শুরু করছি। যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে বলবো যে কাগজ কলম নিয়ে অথবা আপনি এখানে কমেন্টস করে করে, রিয়েকশন ইউজ করে করে তারপরে হচ্ছে আজকের ক্লাসটি উপভোগ করবেন। প্রথম প্রশ্ন, আচ্ছা আসেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এই প্রশ্নটা নিবন্ধন পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, এখানে রেফারেন্স দেওয়া হয় নাই কারণ অনেকগুলো পরীক্ষাতে এসেছে, নিবন্ধনে এসেছে। এই প্রশ্নটাই এসেছে 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষায়। ঠিক আছে, এই প্রশ্নটা এসেছে বিসিএস এ, এই প্রশ্নটা এসেছে প্রাইমারিতে। ঠিক আছে, দেখেন প্রাইমারি এবং ব্যাংক নিয়োগ পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। তো এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষাতে এই প্রশ্নটা আসে নাই। ইভেন আপনি যখন পরীক্ষা, ওই যে ক্লাসে পরীক্ষা দিয়েছেন সেই 6, 7, 8, 9 অথবা কলেজে, সেখানেও দেখেন এই প্রশ্নটা এমসিকিউ আকারে এসেছে। তো এখানে যারা যারা অ্যান্সার করেছেন, মাহমুদ ইয়াসমিন অ্যান্সার করেছেন, শামীম রেজা অ্যান্সার করেছেন, তারপরে এখানে অ্যান্সার করেছেন আর অনেকে, আমি একটু আপনাদের কমেন্টসগুলো একটু পড়ছি। তারপরে এখানে অ্যান্সার করেছেন মহিবুল্লাহ, জাকিয়া সুলতানা, থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা এখানে কমেন্টস করছেন তাদের প্রত্যেককেই মোবারকবাদ। তাহলে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। আর এই যে ভিটামিন বি এর অভাবে কি হয়? বেরি রোগ হয়, তাই না? বেরি, এই যে বেরি রোগটা হয় কেন? সেটা হচ্ছে ভিটামিন বি এর অভাবে। আর সি এর অভাবে কি হয়? স্কারবি রোগ হয়। স্কারভি, এই যে স্কারবি রোগ, এটা কেন হয়? স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। তাহলে দেখেন আলাদা আলাদা কিন্তু ভিটামিন ডি এর অভাবে কি হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। রিকেটস, তাহলে দেখেন এই যে রিকেটস রোগ কেন হয়? রিকেটস রোগের অন্যতম কারণ হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ভিটামিনের অভাবে কি রোগ হয়। ওকে, তো যারা অ্যান্সার করেছেন, আমাদের মমতাজ খাতুম অ্যান্সার করেছেন, আয়শা অ্যান্সার করেছেন, মামুন অ্যান্সার করেছেন, আমরা দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করেছেন। তাইলে 1 নম্বরের যে তথ্যগুলো দিয়েছি আমি, এই তথ্যগুলো দেখেন আপনারা ক্লিয়ার কিনা। যদি তথ্যগুলো ক্লিয়ার হয়ে থাকে আমি হচ্ছে 2 নং প্রশ্নে যাব। পেইড বেসে আজ কি সংবিধান পড়াবেন 9টায়? জি, আজকে পেইড বেসের মধ্যে সংবিধান একবারে, আজকে একটা ধামাকা ক্লাস হবে পেইড বেসে। আমাদের অনেক স্টুডেন্ট তারাও জয়েন করেছে, থ্যাংক ইউ ভাইয়া। আজকে সারাদিন পেইড বেসের ক্লাস নিচ্ছি। এমডি রুমন অ্যান্সার করেছেন ভিটামিন এ এর অভাবে। ডান লিখলে আমি পরের প্রশ্নে যাব। লিখেন ডান। ওকে, হাসি মধু নমস্কার দিয়েছেন, তারপরে জয়নাল আবেদিন দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমাদের ক্লিয়ার লিখেছেন। ওকে, তাহলে আমি পরের প্রশ্নে যাচ্ছি। ক্লিয়ার, তাই আসেন পরের প্রশ্নে কি আছে দেখেন, আমরা একটু দেখে নিই। পরের প্রশ্নে আছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি? এই প্রশ্নটাও সেম, অনেকগুলো পরীক্ষা এসেছে। সর্বশেষ 44তম বিসিএস এসেছে। 44তম যে বিসিএস পরীক্ষা হয়েছে, এই বিসিএস পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা, এখান থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, তাহলে আপনারা দেখি বলেন তো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি? কোন সংস্থা স্বীকৃতি দিয়েছে? ইউনিসেফ? নো, ইউনিসেফের কাজ কিন্তু এটা না। তাইলে কি আংটাড? নো, আংটাডের কাজও এটা না। ইউএনডিপি? নো, এটাও না। তাহলে বাকি থাকলে কোনটা বলেন? যে আমাদের উম্মে
রাইহান অ্যান্সার করেছেন, রিজবি অ্যান্সার করেছেন, জাকিয়া সুলতান অ্যান্সার করেছেন, তারপর তাজওয়ার অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। রনি অ্যান্সার করেছেন, অনেকে অ্যান্সার করেছেন, অনেকে, অনেক ভাই বোনা, আলহামদুলিল্লাহ। আপনারা যে আসলে পরিশ্রম করছেন, পড়াশোনা করছেন, আপনাদের অ্যান্সার দেখলে বোঝা যাচ্ছে। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে ইউনেস্কো। কবে সেটা? ইউনেস্কো ইউনেস্কো হচ্ছে 21 নভেম্বর, মনে রাখবেন, 21 নভেম্বর 1999 সালে। 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। 21 নভেম্বর 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তাইলে 2000 সালে, মনে রাখবেন, 2000 সালে 108টি দেশ এটি পালন করে। 108টি দেশ, 8টি দেশ দিবসটি পালন করে, দিবসটি পালন করে। ঠিক আছে? তাইলে 2000 সালে 108টি দেশ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। আরেকটা বিষয় একটু বলে রাখি, 21শে ফেব্রুয়ারির পূর্বে আমাদের মাতৃভাষা দিবস কোনটি ছিল? 21শে ফেব্রুয়ারির পূর্বে, 21শে ফেব্রুয়ারির পূর্বে আমাদের ভাষা দিবস কোনটা ছিল? মানে বাঙালিদের ভাষা দিবস যদি বলা হয়, এটা কোনটা ছিল? তাহলে 21শে ফেব্রুয়ারির পূর্বে ছিল 11ই মার্চ। আমরা এক সময় এই 11ই মার্চকে আমাদের ভাষা দিবস হিসেবে পালন করতাম 1952 আগ পর্যন্ত, 48 থেকে। কিন্তু পরবর্তীতে সরি এটা 17 নভেম্বর হবে। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি কি লিখলাম? এটা হবে 17 নভেম্বর। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। 17 নভেম্বর হবে। তাহলে 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো স্বীকৃতি দেয়। আচ্ছা, তাহলে 21শে ফেব্রুয়ারি পূর্বে আমাদের ভাষা দিবস কোনটি? 11ই মার্চ ছিল। একজন ভাই বলেছেন উম্মে রোমান 11ই ফেব্রুয়ারি, 11ই মার্চ। এই যে ইয়াসমিন, মাহমুদা ইয়াসমিন সঠিক বলেছেন, হাসি মধু সঠিক বলেছেন। আর যেই ভাইটা আমার এই ভুলটা ধরিয়ে দিয়েছেন তার জন্য আমার কাছ থেকে আশীর্বাদ এবং দোয়া, নাহলে তো এটাই চলে যেত। এটা আমি ভুলে লিখে ফেলেছিলাম 21শে নভেম্বর, মূলত এটা হচ্ছে 17 নভেম্বর 1999। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমাদের এখানে দেখি অনেকে অ্যান্সার করেছেন। সিনথে ইসলাম অনেকগুলো অ্যান্সার করেছেন, তানহা ইসলাম। জি, আপনাদের যদি হয়ে থাকে যে জি ভাইয়া আমার হয়েছে, তাহলে আপনি ডান লিখেন। ক্লিয়ার কিনা বলেন লিখেন যে টু ডান লিখবেন, অথবা টু আলহামদুলিল্লাহ লিখবেন। ঠিক আছে? টু আলহামদুলিল্লাহ। ঠিক আছে? টু ডান অথবা টু আলহামদুলিল্লাহ, এটা লিখতে হবে আপনাদের। তাইলে আমি বুঝবো যে আমি সামনে যেতে হবে। জি, বিভা, জি ঠিক বলছেন আপনি, জান্নাত বিভা। তাইলে আমি কি সামনে যাচ্ছি? সামনে যাব? ডান। জি, আমাদের শাহিন ইসলাম বলছেন ডান, মিনু আক্তার বলছেন ডান, মারিয়াম ঠিক আছে, আমি সামনে যাচ্ছি। আসেন পরের প্রশ্ন। 3 নং প্রশ্নে আমরা দেখি কি আছে। মানুষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কত? যদিও প্রশ্নটা বিজ্ঞানের, কিন্তু সাধারণ জ্ঞান হিসাবে পরিগণিত। দৈনন্দিন বিজ্ঞান যেটা, এটা কিন্তু সাধারণ জ্ঞান। মানুষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কত? 22 জোড়া। 22 জোড়া মানে কয়টি? 22 জোড়া মানে হচ্ছে 22 দুগুণে 42। আবার 23 জোড়া, 23 দুগুণে কত? 46। 24 জোড়া নাকি 25 জোড়া? হ্যাঁ, 24 দুগুণে 48 আর 25 দুগুণে কত হয়? 50। তাহলে আসলে কয়টা? হ্যাঁ, 22 জোড়া মানে কয়টি? 42টি। আর 23 জোড়া মানে হচ্ছে 46টি। আর 24 জোড়া মানে হলো 48টি। আর 25 জোড়া মানে হচ্ছে 50টি। এখানে আসলে সঠিক অ্যান্সার কোনটা? দেখি, আমাদের মারিয়া জান্নাত বিভা সঠিক বলেছেন, হাসি মধু আপনারটা সঠিক হয়েছে, লিজা আফরুজ আপনারা সঠিক হয়েছে, সোহানা শান্তা, ফিরোজা বেগম, আমানুল হক, এনামুল হক আপনারা সঠিক হয়েছে, আসমা আক্তার আপু আপনারা সঠিক হয়েছে, রিফাত বলছে বি 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 বিবি, হ্যাঁ আপনারটা হয়েছে, তানিয়া আপনারটা হয়েছে। তাইলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে 23 জোড়া। সঠিক অ্যান্সার হচ্ছে 23 জোড়া।
ঠিক আছে? তাইলে এক্স এবং ওয়াই এটার মাধ্যমে লিঙ্গ নির্ধারণ করা হয়। এক্স এবং ওয়াই এর মাধ্যমে কি হয়? লিঙ্গ নির্ধারণ করা হয়। সন্তান ছেলে হবে না মেয়ে হবে বলেন তো? এটা কার উপরে নির্ভর করে? এক্স এবং এক্স ওয়াই, সন্তান ছেলে বা মেয়ে হবে এটা হচ্ছে নির্ভর করে হচ্ছে বাবার উপরে। ঠিক আছে? তাইলে সন্তান ছেলে বা মেয়ে হবে এরকম যদি বলা হয় যেটা কার উপর নির্ভর করে, তাহলে এটা হচ্ছে বাবার উপর নির্ভর করে। কিন্তু আমাদের ট্রেন্ড হচ্ছে আমাদের সমাজে মেয়ে হলে পিটায় শেষ বউরে, অথচ সে জানে না বিজ্ঞানের যে মতবাদ, নতুন নতুন আবিষ্কার বিজ্ঞান আবিষ্কার করে ফেলেছে। তুমি যে পিটাচ্ছ বউকে মেয়ে হয়েছে বলে, এই সন্তানের ছেলে বা মেয়ে হওয়ার জন্য বাবা হচ্ছে দায়ী। ঠিক আছে? তো এই জন্য মেয়ে হওয়া, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়ে মানে হচ্ছে জান্নাত। সুতরাং আয়ামে জাহিলিয়া যুগে মেয়েদেরকে প্রচুর পরিমাণ অবহেলা করা হতো, মেয়েদেরকে জীবন্ত ফুতে ফেলা হতো। ঠিক আছে? আয়ামে জাহিলিয়ার চেয়েও এখনো দেখা যাচ্ছে যে মেয়েদের অধিকার দেয়া হচ্ছে না। আবার যেখানে অধিকার দেয়া হচ্ছে সেখানে ওভার অ্যাক্সেস করছে আমাদের মা বোনরা। তো মেয়ের যতটুকু অধিকার পাওয়ার কথা ততটুকুই তাকে দেয়া উচিত। আচ্ছা, তাহলে এটা কি ডান? আমি কি সামনে যাব? বলেন, লেখেন 3K ডান, 3K ডান লিখেন অথবা আলহামদুলিল্লাহ লিখেন। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আপনার সোয়াবও হলো, আপনার পড়াও হয়ে গেল। আর না লিখলেও সমস্যা নেই, আপনি ডান লিখেন। ঠিক আছে? যে অথবা ক্লিয়ার লেখেন। ঠিক আছে? অথবা লিখবেন ক্লিয়ার, CLR, ক্লিয়ার। এখন সংক্ষেপে লেখে, এখন CLER লেখে না, ক্লিয়ার লেখে। সামনে যান ভাইয়া। আমাদের শাওন আহমেদ ভাই যেহেতু বলছে সামনে যান, তাহলে আমাকে সামনে যেতেই হবে, যেতেই হবে। ঠিক আছে, 4 নং প্রশ্ন দেখেন, এখানে লেখা আছে বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানায় নদীর নাম কি? অর্থাৎ বাংলাদেশকে মিয়ানমার থেকে পৃথক করেছে একটা নদী। এটা কোন নদী? সাঙ্গু, শঙ্খ, নাফ নাকি মেঘনা নদী? ঠিক আছে? মনে রাখতে হবে মিয়ানমারের সাথে বাংলাদেশের 3টা নদীর সীমানা আছে। ঠিক আছে? 3টা নদীর সীমানা আছে। আমি একটু পরে উত্তরটা দিচ্ছি। স্যার সময় একটু কম নিলে ভালো হয়। জি, আমি কম নিতেই চেষ্টা করি, কিন্তু আমি তো আপনাকে ব্যাখ্যা সহ দিচ্ছি। তাহলে সাঙ্গু নদী, নাফ, সাঙ্গু, মাতামুহুরি। সাঙ্গু পরে, এটা হতে পারে, আমরা একটু পরে দেখছি। নাফ নদী, হ্যাঁ এটাও আছে। মেঘনা নদী, এটা হতে পারে না। তার মানে এই প্রশ্নে 2টা উত্তর হতে পারে না, কিন্তু 2টা খুব কাছাকাছি। কেন? মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে এই সাঙ্গু, মাতামুহুরি, আরেকটা হলো নাফ। ঠিক আছে? যে নাফ, সাঙ্গু, মাতামুহুরি, এই 3টা নদীর সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। তাহলে বলেন বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানা, এই যে মিয়ানমারের জলসীমা কোন কোন নদীর মাধ্যমে? সাঙ্গু আর মাতামুহুরি, আর হচ্ছে নাফ। তবে এখানে যত অপশন থাকো, এখানে অপশনটা আপনি নেবেন হচ্ছে নাফ। কেন জানেন? এই নাফ নদীর মাধ্যমে বাংলাদেশকে মিয়ানমার থেকে পৃথক করেছে, যার দৈর্ঘ্য হলো 56 কিলোমিটার। নাফ নদী কত? 56 কিলোমিটার। এই কারণে এখানে সঠিক অ্যান্সার আমি সাঙ্গুকে না নিয়ে আমি নাফকে নিব। ঠিক আছে? সাঙ্গু নদী এটা হতে পারতো যদি নাফ না থাকতো, কারণ এখানে বলেছে বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানায় নদীর নাম কি। তাইলে মিয়ানমার এবং বাংলাদেশের সাথে আন্তঃসীমান্ত নদী তো 3টা, নাফ, সাঙ্গু, মাতামুহুরি। তাইলে এখানে আসলে কোনটা কাছাকাছি উত্তর? সেটা হচ্ছে নাফ নদী। কারণ নাফ নদীর এপারে বাংলাদেশ, ওপারে হচ্ছে মিয়ানমার। নাফ নদীর এপারে বাংলাদেশ, ওপারে হচ্ছে মিয়ানমার। আপনাকে শেয়ার করেছেন ভাই? শেয়ার করেন নাই কে? যারা নতুন জয়েন করেছেন প্লিজ একটু শেয়ার করে দেন ক্লাসটা। আরো মজার এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সলভ করাবো। আমি কথা দিয়েছি আমি সলভ করাবো। আচ্ছা, এটা হয়েছে কিনা বলেন? ডান লিখে দেন, ডান লিখে দিতে হবে। মনে রাখবেন এই যে নাফ নদীর এই তো নাফ নদীর এপার এবং ওপারে আমরা যেমন সেন্ট মার্টিন দেখি, আবার এপারে হচ্ছে টেকনাফ, এর মধ্যখানে আছে বাংলা চ্যানেল। পরীক্ষাতে আসে বাংলা চ্যানেলটা কোথায়?
তাহলে এই যে বাংলা চ্যানেল, বাংলা চ্যানেল, বাংলা চ্যানেলের এক পাশে হচ্ছে সেন্ট মার্টিন, ঠিক আছে, সেন্ট মার্টিন, আরেক পাশে কি, আরেক পাশে হচ্ছে টেকনাফ। তাহলে টেকনাফ থেকে সেন্ট মার্টিনকে পৃথক করেছে কোন চ্যানেল বা কোন প্রণালী? সেটা হচ্ছে বাংলা চ্যানেল। আর এই বাংলা চ্যানেল মূলত হচ্ছে এক পাশে হচ্ছে নাফ নদী, আরেক পাশে হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক আছে, এক পাশে নাফ, আরেক পাশে হচ্ছে বঙ্গোপসাগর, এই দুইটা অংশ। তাহলে আমরা সঠিক অ্যান্সার পেয়েছি নাফ। আমি এবার যাব হলো 5 নম্বরে। 5 নং এ আমি যাচ্ছি, আলহামদুলিল্লাহ লিখেছেন, তার মানে 5 নং প্রশ্নে যাচ্ছি। ডান ডান। 5 নং প্রশ্নে আসেন, টেলিফোনের জনক কে? এমন একজন ব্যক্তি যে ব্যক্তির নামটাই ভাইরাল। এই নাম যারা রেখেছে পৃথিবীতে অনেক বিখ্যাত হয়েছে। বলতে হবে ওই বিখ্যাত ব্যক্তি কে, ওই নামটা রাখলেই ভাইরাল হয়ে যায়, নামটা রাখলেই প্রতিষ্ঠিত হয়ে যায়, ঠিক আছে, আপনি দেখেন। তাহলে টমাস আলভা এডিসন? না, টমাস আলভা এডিসন তিনি বাল্ব আবিষ্কার করেছিলেন, তাই না? হাওয়ার্ড আইকেন? নো, হাওয়ার্ড আইকেন না, উনি কম্পিউটারের সাথে জড়িত। মার্টিন কুপার? উনি মোবাইলের সাথে জড়িত, মোবাইল ফোন আবিষ্কার করেছেন। তার মানে টমাস আলভা এডিসন হচ্ছে না, হাওয়ার্ড আইকেন এটা হচ্ছে না, মার্টিন কুপার হচ্ছে না। তাইলে সঠিক অ্যান্সার কোনটা বলেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার কোনটা হবে দেখি? জি, ভিটামিন, সঠিক অ্যান্সার কোনটা হবে বলেন দেখি। আচ্ছা, অনেকে দেখছেন মারিয়া জান্নাত বিভা, সিনথিয়া ইসলাম সুরভি, আমাদের মাহমুদা জুই, তারপরে হচ্ছে এমডি এ বি সিদ্দিক, নিশাদ জাহান নিপা অ্যান্সার করার চেষ্টা করেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখতে পাইলাম যে আমাদের অনেকেই অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে সুমন, সাদেক, সুমি, মারিয়াম আক্তার, ইয়াসমিন, শাহনাজ সঠিক অ্যান্সার করেছেন। আমাদের সুমাইয়া আক্তার সঠিক হয়েছে আপনারটা। জান্নাত, শুক্রিয়া, জাজাকাল্লাহ, টিউটোরিয়ালের সাথে উত্তম রিজিক দান করবে, আলহামদুলিল্লাহ, আমিন। তারপরে বিভা কি বলছে, বিপ্লব, বিপ্লব ডালি সঠিক বলেছেন। আব্দুল সালাম সঠিক হয়েছে, ওকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে আলেকজান্ডার গ্রাহাম বেল, ঠিক আছে, এই আলেকজান্ডার গ্রাহাম বেল। পৃথিবীতে আরেকজন আলেকজান্ডার আছে, ওনাকে বলা হয় দ্য গ্রেট আলেকজান্ডার, দ্য গ্রেট আলেকজান্ডার। তাহলে দ্য গ্রেট আলেকজান্ডারটা কে ছিল? গ্রেট আলেকজান্ডার, দ্য গ্রেট আলেকজান্ডার তিনি হচ্ছেন মেসিডোনিয়ার প্রেসিডেন্ট বা বিশ্বজয়ী বীর ছিল, বিশ্বজয়ী বীর, বিশ্বজয়ী একজন বীর ছিল আলেকজান্ডার গ্রাহাম বেল নামে। আবার বাংলাদেশে একজন নায়ক আছে আলেকজান্ডার নামে, ঠিক আছে, এই যে আলেকজান্ডার, যদিও উনি অত একটা ভালো সিনেমা করেছেন প্রথম দিকে, এখন আর করছেন না। এই যে আলেকজান্ডার, উনি কে বলেন তো? বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন নায়ক, ঠিক আছে। তারপরে চর আলেকজান্ডার আছে, চর, একটা চরের নামও আছে, চর আলেকজান্ডার, ঠিক আছে, চর আলেকজান্ডার। এটা কোথায় বলেন তো? চর আলেকজান্ডার এটা হচ্ছে লক্ষ্মীপুর, এই যে লক্ষ্মীপুর, এই লক্ষ্মীপুরে হচ্ছে চর আলেকজান্ডার নামে একটি চর আছে। তাহলে আমরা দেখলাম আলেকজান্ডার গ্রাহাম বেল। তারপরে আরেকজন আছে আলেকজান্ডার ফ্লেমিং, একজন আছে না, আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু একজন আছে। জি, আমাদের রোজা অনেকগুলো আলহামদুলিল্লাহ বলেছেন, আরশি রোজা, থ্যাংক ইউ সো মাচ। আয়েশা বিনতে জান্নাত এই মাত্র জয়েন করেছেন। তারপরে অনেকেই সঠিক অ্যান্সারটা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে জোনাকি আলো সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপরে হচ্ছে মারিয়াম আক্তার সঠিক হয়েছে। তারপরে আমাদের রিজবি সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মারিয়াম জান্নাত বিবাহ অনেকগুলো অ্যান্সার করেছেন। তাহলে 5 ডান। আমি কি যাব? আলহামদুলিল্লাহ, ওকে। লিলন হুসাইন বলেছেন জি। আচ্ছা, তাইলে আমি সামনে যাচ্ছি নাকি? 6 নাম্বার প্রশ্ন, এটা অ্যান্সার করো, এটা মনে হয় সবাই পারবেন। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা কোনটি? এই প্রশ্নটা কতটা পরীক্ষাতে এসছে আমি যদি বলি, এটা কিন্তু নিবন্ধনের প্রশ্ন, হ্যাঁ, নিবন্ধন 11তম নিবন্ধন এই প্রশ্নটা এসেছিল।
এই প্রশ্নটা আবার বিসিএস ও আসছিল, এই প্রশ্নটা আবার ব্যাংকের পরীক্ষাতে এসেছিল। ঠিক আছে, ব্যাংক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা কোনটি? বলেন, এটা কি ফসফরাস, নৌ, লৌহ, ক্যালসিয়াম নাকি আয়োডিন? দেখি সুলতানা খাতুন হাসি মধু সঠিক অ্যান্সার দিয়েছেন। সুলতানা খাতুন আপনারা সঠিক হয়েছে। আকাশ নায়েশ আলহামদুলিল্লাহ লিখেছেন। আবির হাসান সঠিক হয়েছে। মোহাম্মদ বিল্লাল হোসাইন আপনারা ভুল হয়েছে। তারপর হচ্ছে বিথি ইসলাম আপনারা সঠিক হয়েছে। তারপরে বিভা আপনারটাও সঠিক হয়েছে। তারপরে হচ্ছে আমাদের সিনথি ইসলাম লৌহ বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সিদ্দিক ভুল বলেছেন, ঠিক করে নেন। মরিয়ম আক্তার আপনারটাও ভুল হয়েছে। তারপরে হচ্ছে নুরুজ্জামান আপনি আলহামদুলিল্লাহ বলেছেন। তারপর হচ্ছে 3 বন্ধু মিলা সঠিক অ্যান্সার করেছেন। এখানে সঠিক অ্যান্সার লৌহ, এটা হচ্ছে লৌহ। তার মানে কচু শাকের মধ্যে যে উপাদানটা বেশি থাকে সেটা হচ্ছে লৌহ। এই কচু খাইতে চায় না মানুষ, বলছে স্যার কচু ভাল লাগে না। অথচ কচুর মধ্যে যে লৌহ আছে এটা যে আপনার শরীরের জন্য বিশাল রোল প্লে করে আপনি জানেনই না। ঠিক আছে, কচুর লতি, কচু শাক এগুলা বেশি খাবেন। গ্রামে যারা আছেন, আপনারা তো অনেকে গ্রামে আছেন, গ্রাম থেকে দেখছেন কে কে দেখি, গ্রাম থেকে দেখছেন কে কে, আর ঢাকা থেকে দেখছেন কে কে? স্যার শুধু মেয়েদের নাম পড়েন, শরীফুল আলম, পিন্টু, আমার এখানে মেয়েদের নাম বেশি আসতেছে, আমি কি পড়বো? এই যে এখন আসতেছে সীমান্ত রায় আসতেছে, দৃষ্টি আসতেছে, জান্নাতুল মুন্নি, আপনি বলেন। আর মেয়েরা যদি অ্যান্সার করে আমি কারটা বলবো? হ্যাঁ, মেয়েদেরকে প্রাধান্য বেশি দিচ্ছি নাকি? আত্মাই সব, অন্তর আত্মাই সব, আপনি বলেন এটা কি মেয়ে না ছেলে? আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, তারপরে প্রশ্ন আসেন, আমি পরের প্রশ্নে যাচ্ছি। 7 নং প্রশ্ন, সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান কে বলতে পারবেন? সুষম খাদ্যের উপাদান 5টি, 6টি, 7টি নাকি 8টি? এটা একবার সহজ প্রশ্ন, একবার সহজ প্রশ্ন। যদি আপনি না পারেন তাইলে আপনি এই আরো বেসিক থেকে পড়তে হবে। দৈনন্দিন বিজ্ঞান এই বইটা, বা আমরা যে আমাদের এখান থেকে কিন্তু একটা বই দিয়েছি আপনাদের যারা ভর্তি হয়েছে তাদেরকে বই দিয়েছি, এইটা পড়ে দেখবেন সেখানে লেখা আছে সুষম খাদ্যের উপাদান 5টি না নাকি 6টি। এই যে আমাদের বিভা বলছে 6টি, তারপরে আমাদের আফরোজা ঢাকা থেকে দেখছেন না, লতা, সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? 5টি, 6টি, 7টি নাকি 8টি? তাহলে কয়টা হবে? আকাশ নায়েব, তারপরে হ্যাঁ সুরভি, তাহলে 8টি হবে না, 7টিও হবে না, 5টিও হবে না, সঠিক অ্যান্সার কোনটা? এই হচ্ছে 6টি। তাহলে সঠিক অ্যান্সার যেটা আমরা পেয়ে গেছি, হ্যাঁ, খাবারের উপাদান মানে সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। আচ্ছা, একটা সুষম খাবারের নাম বলেন তো, এমন একটা খাবার যেখানে সব উপাদানগুলো আছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে দুধ। ঠিক আছে, এই দুধের মধ্যে আপনি সব উপাদানগুলো পাবেন, তাই না? আচ্ছা, তাইলে ডান ডান, 7 নাম্বার ডান। এই 7 নাম্বার প্রশ্ন কিন্তু আপনাদের সে 5-6 পড়ে আসছেন, যে কারণে আমি আর এখানে টাইম ওয়েস্ট করছি না, আমি চলে যাচ্ছি 8 নং প্রশ্নে। আসেন 8 নং প্রশ্নে আসি আমরা, যে ভূমিকম্পের দেশ কোনটি? ভূমিকম্পের দেশ কোনটি? কোন দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়? ঠিক আছে, সেটা কি চীন হবে নাকি জাপান হবে, থাইল্যান্ড নাকি ইন্দোনেশিয়া? আমি একটু সঠিক অ্যান্সারটা আপনাদের কাছ থেকেই প্রথমে নিতে চাচ্ছি, তারপর আমি বলে দিচ্ছি সঠিকটা। কারণ আপনাদেরকে সুযোগ দিচ্ছি এই কারণে যাতে যারা পড়াশোনা করেছেন তারা যাতে অ্যান্সার করে নিজের কনফিডেন্টকে বাড়াতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু কনফিডেন্ট বাড়ানোর একটা কৌশল করা পারলে। তাইলে বলেন, চীন এটা হবে না, চীন দেশে এত ভূমিকম্প হয় না, থাইল্যান্ডও হয় না, ইন্দোনেশিয়াতেও না, ইন্দোনেশিয়াতে বৃষ্টিপাত হয় ভালো, তাইলে সেটা হচ্ছে জাপান। জাপান হচ্ছে ভূমিকম্পের দেশ। আর যদি বলা হয় বজ্রপাতের দেশ কোনটি, তাইলে বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান অথবা বজ্র ড্রাগনের দেশ। ঠিক আছে, বজ্রপাতের দেশ। বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাত ভুটানে হয়
এটা হচ্ছে 1 নম্বরে। আর 2 নম্বরে যে দেশে বেশি বজ্রপাত হয়, বজ্রপাত মানে ঠাডা, যে দেশটাতে বেশি ঠাডা পড়ে সেটা হচ্ছে আমাদের গর্বিত বাংলাদেশ। কারণে অকারণে ঠাডা পড়ে মানুষ মারা যায়, ঠিক আছে, কারণে অকারণে পড়ে, আবার কারো 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 কল্পিত ঠাডা পড়ে। ধরেন আপনি চাকরির পরীক্ষা দিয়েছেন কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট আসেনি, পরীক্ষা ফেল করছেন, আপনি বইলা বসেন যে হে আল্লাহ এই ঠাডা আমার উপরে কেন। তারপরে ধরেন একজন আরেকজনের উপর রাগ করেও আপনারা বলেন যে হে আল্লাহ তোমার ঠাডা কি এখন আর বন্ধ, এখন কি ছুটিতে আছে, ঠাডা পড়ে না কেন তার উপরে। এইভাবে আপনারা কার্স করেন আরেকজনকে, উচিত না। তাহলে দ্বিতীয় বজ্রপাত যে দেশটাতে হয় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে। আর এই সে ভুটান, তারা 1 নম্বরে। আর এই সে ভুটান যারা 1 নম্বরে আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল 71 সালে, বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃত দানকারী দেশ, সেটা হলো এই ভুটান। তাহলে আমি কি পরের প্রশ্নে যাব? 9 নং প্রশ্ন, 8 নং বলেন ডান কিনা? ডান ডান ডান। যদি 8 নং হয়ে থাকে তাহলে আমি সামনের দিকে যাব। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোন বলছেন প্রশ্নগুলো অনেক সহজ। জি, এই সহজ কথাটা বলার সাহস কিন্তু সবার নাই, কারণ ওনারা পড়াশোনা করে না। আর আপনি পড়াশোনা করেছেন বলেই আপনার কাছে সহজ লাগতেছে, ঠিক আছে, এগুলো সবাই পারে না। আমাকে বিশ্বাস করেন, আরো সহজ যদি দেয়া হয় এটাও পারে না। একবার পরীক্ষা আসছিল বাংলাদেশের জাতীয় মাছের নাম কি, সবাই অ্যান্সার করে আসছে, কেউ বোয়াল, কেউ কাতল, কেউ রুহি। কারণ সবার ধারণা মনে হয় জাতীয় বিষয়টা চেঞ্জ হয়েছে। তাই এত সহজ কি প্রশ্ন করে? তাইলে সঠিক অ্যান্সার ছিল ইলিশ মাছ। ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ, এটা চেঞ্জ হয় না। জাতীয় জিনিসগুলো সহজে চেঞ্জ করে না, এটা চেঞ্জ করতে গণভোট লাগে, সংবিধান চেঞ্জ করা লাগে। আর সবাই দিয়ে আসছে কাতল, বোয়াল, রুই মাছ, যে মনে হয় চেঞ্জ হয়েছে। তাহলে সহজ প্রশ্ন আসলেও বিপদ। একবার 2011 সালে বিসিএস পরীক্ষা আসছিল, বাংলাদেশের রাজধানী কোনটি? ঢাকা উত্তর নাকি ঢাকা দক্ষিণ, নাকি শেরেবাংলা নগর নাকি ঢাকা? এখন কেউ দিয়ে আসছে ঢাকা উত্তর, কারণ উনি ঢাকা উত্তরে থাকেন, তো ওনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে নায়ক নায়িকারা তো বেশি ঢাকা উত্তরে থাকে। আবার কেউ দিয়ে আসছে ঢাকা দক্ষিণ, তার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকা, সদরঘাট, এগুলো তো হচ্ছে ঢাকা দক্ষিণে। আবার কেউ দিয়ে আসছে শেরেবাংলা নগর, তার কাছে এই কারণে যুক্তি দিয়েছে, এই কারণে যে শেরেবাংলা নগরে যেহেতু সংসদ, এই কারণে মনে হয়। আসলে সঠিক অ্যান্সার হবে ঢাকা। এরকম সহজ প্রশ্ন দেয়া হয় যাতে আপনি কনফিউজড হয়ে যান। তাহলে সহজ কথা যায় না বলা সহজে, সহজ করে বলতে আমায় সহজে। কে জানি বলছে আমাদের জাতীয় মাছের নাম হচ্ছে পাঙ্গাস। মজা করছেন না? আসেন পরের প্রশ্নে আসি আমরা। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি? নাইট্রোজেন, মিথেন, কার্বন ডাই অক্সাইড নাকি নাইট্রাস গ্যাস? পৃথিবীর যে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটা কেন? এটা কিসের কারণে, কোন গ্যাসের কারণে এই তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে? তাইলে অনেকে বলবেন নাইট্রোজেন, কিন্তু আপনার উত্তরটা ভুল হয়েছে। ঠিক আছে, নাইট্রোজেন হবে না। তারপরে সুমন হাসান মজা করছে, শেষের কবিতা বলছে, হ্যাঁ আপনার শেষের কবিতা হাসি মধু, আপনাদেরগুলো কেন যেন সত্য হয়ে যায়। তাহলে মিথেন না, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি যে উপাদানটা থাকে সেটা হচ্ছে মিথেন। তাহলে নাইট্রাস গ্যাস এটাও হবে না, নাইট্রাস গ্যাসও হচ্ছে না, তাইলে কোনটা হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই প্রশ্নটা আপনি একটি স্টার মার্ক দিয়ে রাখেন, আপনি প্রশ্নটা আবারও পাবেন, এই প্রশ্নটা আবারও আসবে, আবারও পরীক্ষাতে আসবে। আমি কি বুঝাতে পেরেছি? জি, ধানসিঁড়ি সঠিক হয়েছে আপনার অ্যান্সার। রূপা খাতুন সঠিক হয়েছে, সুমাইয়া আক্তার সঠিক হয়েছে, তারপরে মেজবাহুল আলম আপনারটা সঠিক হয়েছে, জান্নাতুল ফেরদৌস জান্নাত, আব্দুল সালাম, তারপরে বেবি হাওলাদার, সাদিয়া জান্নাত। হ্যাঁ আপনাদেরগুলো সঠিক হচ্ছে, যারা যারা এখন অ্যান্সার করছেন সবারগুলোই সঠিক হচ্ছে। তাহলে সঠিক আমরা কোনটা পেলাম বলেন? সঠিক পেলাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। তাইলে আমি কি 10 নং প্রশ্নে যাব?
বলেন 9 নং। আপনারা কয়েকটা রিঅ্যাকশন ইউজ করবেন আর লিখবেন হচ্ছে নেক্সট, অথবা লিখবেন ডান, অথবা লিখবেন ক্লিয়ার, অথবা লিখবেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আপনাদের লিখতেই হবে। ঠিক আছে, লিখলে আমি বুঝবো যে আমাকে সামনে যেতে হচ্ছে। জি, আর ক্লাসটি যারা শেয়ার করেছেন তাদেরকে মন থেকে আমি দোয়া করছি, কারণ আজকের ক্লাসটি এত গুরুত্বপূর্ণ ক্লাস। আপনার কারণে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে পারছে আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার কোনো ভাই বা বোন, এবং এখান থেকে তো প্রশ্ন আসবে। আচ্ছা, নেক্সট, থ্যাংক ইউ। 10 নং প্রশ্নে আসি আমরা। 10 নং প্রশ্নে কি আছে? মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা কোনটি? এপিকালচার নাকি সেরিকালচার, পিসিকালচার না হর্টিকালচার? বলেন। এই যে হর্টিকালচার, এটা হচ্ছে উদ্যান পালন বিদ্যা। ঠিক আছে, উদ্যান পালন যে বিদ্যা, এটাকে বলা হয় হর্টিকালচার। পিসিকালচার মানে হচ্ছে মৎস্য পালন বিদ্যা। ঠিক আছে, তারপরে সেরিকালচার কি যেন? সেরিকালচার। আচ্ছা, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে বলেন? সঠিক অ্যান্সার যেটা হবে, এটা অনেকেই দেখছি দিচ্ছেন, সেটা হচ্ছে বেবি হালদার বলেছেন এপিকালচার। জি, থ্যাংক ইউ, আপনারটা সঠিক হয়েছে, সঠিক হয়েছে আপনারটা। আচ্ছা, রেশম পোকার যে একটা চাষ আছে এটাকে সেরিকালচার বলা হয়। রেশম পোকার চাষ, এই যে রেশম পোকার চাষ বা বিদ্যা, এটা হচ্ছে সেরিকালচার বলা হয়। ঠিক আছে, ডান, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, এখান থেকে এই প্রশ্নটা আপনি 1000% বা 100% শিওর দেন, এই টপিকটা থেকে 100% প্রশ্ন আসবে, 100%। আপনি বিসিএস ও এখান থেকে প্রশ্ন পাবেন, যারা 49তম বিসিএস দিবেন। আর যারা 19তম নিবন্ধন দিবেন অথবা প্রধান শিক্ষক হতে চাচ্ছেন, আপনাকে বলবো এই টপিকটা 100% গুরুত্ব দিয়ে আপনি পড়বেন, কারণ এখান থেকে আপনার প্রশ্ন অনেকগুলো আসবে ভাই, অনেকগুলো প্রশ্ন আসবে। আমি এগুলো বুঝাতে পারবো না আপনাকে কথায়, কারণ এই টপিকটা অর্থাৎ সেরিকালচার, এপিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, হ্যাঁ, তারপরে হচ্ছে সেরিকালচার, এগুলো থেকে অনেক অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে। ডান। তাহলে পরের প্রশ্নে আসি আমরা। এবার আসেন, একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় থাকে? হাড় মানে হাড্ডি। কয় টুকরা, কয়টা হাড় থাকে একটা মানুষের, সাধারণ মানুষের শরীরের মধ্যে? 205টি নাকি 206টি, 207, 208? এই প্রশ্নের অ্যান্সার আপনারা করবেন, এই প্রশ্নের অ্যান্সার আপনারা করবেন। জি, আমাদের শাকওয়াত হোসেন, শাকওয়াত শারমিন সুলতানা অ্যান্সার করেছেন, ভুল হচ্ছে আপনাদেরগুলো। অনেকেই ভুল অ্যান্সার দিচ্ছেন, আমি আশা করি যে সঠিক অ্যান্সার। এই তো ঠিক আছে, মারিয়া জান্নাত বিভা, বিথি ইসলাম, তারপরে এখানে জান্নাতুল ফেরদৌস, আপনারা সঠিক হয়েছে। তারপর সোহান শামস, আপনারা সঠিক হয়েছে ভাই। তারপরে এখানে আমাদের রিজভি, সঠিক হয়েছে আপনারটা। নিপা আক্তার, আপনারা সঠিক হয়েছে। তানজিলা খাতুন, তারপরে ধানসিরি ফিরোজ, তারপর হচ্ছে প্রান্ত বৈশাখ, আকাশ নায়ের, তারপর হচ্ছে সোহান পারভিন। তাইলে 205টি যারা বলছেন তাদেরটা কিন্তু হয় নাই। ঠিক আছে, আবার 208টি যারা বলছেন তাদেরটাও কিন্তু হয় নাই। 260টি যারা বলছেন ওনাদেরটাও এখানে হয়নি। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা পাচ্ছি আমরা? সঠিক অ্যান্সার পাচ্ছি 206টি। আমাদের শরীরের মধ্যে 206টা হাড় রয়েছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 206টি। দেখেন তো আমরা কত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে দেখাচ্ছি। অনেকের কাছে এটা সহজ লাগবে, অনেকের কাছে এগুলো পাহাড় পরিমাণ কঠিন লাগবে। হ্যাঁ, মজা না এই বিষয়গুলো? এগুলি পরীক্ষাতে আসে, আর এগুলা কেন আপনারা ভুল করেন বলেন? আজকের পর থেকে আর ভুল হবে না, এটা আপনারা পণ করেন। 12 নং প্রশ্ন দেখেন, 12 নং প্রশ্ন বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। যদি আমি বলি কোন বিষয় থেকে প্রশ্ন হয়, একটা বললাম ওই যে বিভিন্ন
চাষবিদ্যা ওখান থেকে আসে, আরেকটা হচ্ছে জাতীয় বিষয়াবলী। এই জাতীয় বিষয়াবলী, এই জাতীয় বিষয়াবলী থেকে আপনার প্রশ্ন নির্ঘাত, এখানে 99% কমন দিয়ে আপনি পড়বেন জাতীয় বিষয়াবলীগুলো। বাংলাদেশের জাতীয় পতাকা রূপকার কে? হ্যাঁ, জাতীয় পতাকা রূপকার আমাদের শরীফুল ইসলাম। জি, তাসনিম ইসলাম বলছে আজকের অনেক প্রশ্ন নাকি সহজ হচ্ছে। জি, আপনার কাছে সহজ লাগতেছে ভাই, কারণ আপনি প্রস্তুতি নিচ্ছেন বলে। ইনশাল্লাহ আপনার পরীক্ষা অনেক ভালো হবে। ঠিক আছে, আপনি সহজ যেহেতু বলছেন। সোহান ইসলাম, কামরুল হাসান বলছেন, তার ফাহিম বলছেন কামরুল হাসান, তাইলে রফিকুন নবী উনি হবে না। কায়ুম চৌধুরী যারা বলছেন তাদেরটা হচ্ছে না। মর্তুজা বশির যারা বলছেন হচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার হবে কামরুল হাসান। কামরুল হাসান, এটা হচ্ছে কামরুল হাসান। বাংলাদেশের যে পতাকা, এই পতাকার সাথে জাপান এবং পালাও, এই দুইটা দেশের পতাকার মিল আছে। জাপান প্লাস পালাও, এই দুই দেশের পতাকার সাথে বাংলাদেশের পতাকার মিল আছে। ঠিক আছে, বাংলাদেশের পতাকার পরিমাপ কত? 10:6। তাহলে 10:6 এটা হচ্ছে বড় পতাকার মাপ। ঠিক আছে, আর ছোট পতাকার মাপ কত? 5:3। ঠিক আছে, 5:3 এটা হচ্ছে ছোট পতাকার মাপ। আর বড় পতাকার মাপ কত? 10:6। ছোট পতাকার মাপ হলো 5:3। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বেন, অনেক বেশি গুরুত্ব দিতে হবে এই প্রশ্নগুলো। যে আপনি যদি মনে করেন যে ভাই আমার কাছে সহজ মনে হচ্ছে, এই সহজ বলে আপনি রেখে দিয়েন না, এগুলাকে রিভিশনের উপরে রাখতে হয়। রিভিশন যত বেশি হবে তত বেশি আপনি পরিপক্ত হবেন। রিভিশন যত কম হবে আপনি শেষ। নেক্সট, তাইলে যা আর নেক্সট নিচ্ছি না। বলেন, লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় কাকে? লেডি উইথ দ্য ল্যাম্প কার উপাধি? লেডি উইথ দ্য ল্যাম্প, ল্যাম্প মানে কি? চেরাগ, ল্যাম্প নিয়ে ঘুরে। সরোজিনী নাইডু, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মাদার তেরেসা নাকি কামিনী রায়? এটা কোনটা হবে? সরোজিনী নাইডু ভারতের লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত, ভারতের নাইটিঙ্গেল হিসেবে পরিচিত। লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত কে বলেন তো? আমি একটু দেখতে চাই। এগুলো পাই না, কোথা থেকে আসে? পাবেন। অনেকজন বলছেন মাদার তেরেসাকে বলছেন, আমাদের সিনথি ইসলাম বলছেন, তারপরে আচ্ছা সরোজিনী নাইডুকে বলছেন অনেকে। না, এই যে শাহিন আল মামুন, আপনার উত্তরটা সঠিক হয়েছে। নার্সিং এর প্রবর্তক সরোজিনী নাইডু, এটা হবে না। মাদার, এটা হবে না। উনি হচ্ছেন মানবতা আর সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, কিন্তু একটা পেশাতে অবদান রেখে এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত হয়েছেন, যিনি নার্সিং এর জননী। ঠিক আছে, নার্সিং এর জননী খ্যাত, জননী হিসেবে পরিচিত। নার্সিং এর জননী। ওনার জন্ম কোন দেশে? ওনার জন্ম হচ্ছে ফ্লোরেন্স শহরে। এই যে ফ্লোরেন্স শহরে কোথায় এটা? এটা হচ্ছে ইতালিতে। ইতালির ফ্লোরেন্স শহরে তার জন্ম। তিনি হচ্ছে যুদ্ধে আহত সেনাবাহিনীদেরকে রাতে গিয়ে তিনি সেবা করতেন। ঠিক আছে, রাতে গিয়ে তিনি হচ্ছে তাদেরকে পরিচর্যা করতেন, ট্রিটমেন্ট দিতেন। ঠিক আছে, নার্সিং পেশাকে বর্তমানে ডাক্তারি মর্যাদা দেওয়ার জন্য অলরেডি আন্দোলন চলছে। ঠিক আছে, এবং তাদের যে পরিশ্রম, ডাক্তাররা শুধু প্রেসক্রিপশন দেন এবং ইনস্ট্রাকশন দিয়ে চলে যান, বাকি কাজটা কিন্তু নার্সরা করে। সুতরাং এই যে যারা নার্সিং প্রফেশনে আছে তাদের প্রতি সেলিউট, তারা গুরুত্বপূর্ণ কাজটি করেন বলে তাদেরকে ডাক্তারি মর্যাদা দেওয়া হোক, না হলেও তাদের সম্মানটা আরেকটু বাড়ানো হোক, তাদের মর্যাদা, তাদের র্যাঙ্কিংটা আরেকটু বাড়ানো হোক, এটা একটা দাবি। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মৃত্যু কিন্তু লন্ডনে। ঠিক আছে, ওনার মৃত্যু কোন দেশে? মৃত্যু হচ্ছে লন্ডনে, মনে রাখবেন, লন্ডন, কার্ল মার্কসের মতো।
কার্ল মার্কসের জন্ম জার্মানিতে, মৃত্যু লন্ডনে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম ইতালিতে, মৃত্যু কিন্তু লন্ডনে, কারণ লন্ডনেই তিনি কাজ করেছিলেন বলে। ওকে, ডান। স্যার আমার 3 বোন নার্স, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি আপনাদের। আচ্ছা, এবার আসি আমাদের এই যে সহজ লাগলো আপনাদের কাছে, দেখি এই প্রশ্নের অ্যান্সার করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? মুক্তিযুদ্ধ চলাকালীন কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? জি, হাসি মধু আর কত বাড়াবে, তাই না? সম্মানের শেষ আছে, তাদেরকে সম্মান অনেক জায়গায় দেয়া হয়নি। সমানভাবে সারা বাংলাদেশের নার্সদের সম্মান বৃদ্ধি করা উচিত, এটার কথা বলছি। জান্নাতুল ফেরদৌস, জি। কল্পনা রানী শরিক হয়েছে আপনারটা, তারপরে আহসান হাবিব আপনারা শরিক হয়েছে, সিরাজ আপনারা শরিক হয়েছে, রোজা ফ্লাওয়ার, আকাশ নায়েদ আপনারা শরিক হয়েছে, আকাশ নায়েদ, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল আপনারা শরিক হয়েছে। জি, অনেকে, আমি চাচ্ছি যে এই প্রশ্নের অ্যান্সার সবাই করবেন, সবাইকে পারতে হবে, সবাইকে পারতে হবে, তাইলে সবাইকে পারতে হবে আজকের এই প্রশ্নের উত্তর। এটা না পারলে গুনাহ হবে, গুনাহ হবে, বাংলাদেশের আইনে গুনাহ হয়, পাপ হয়। তাহলে যারা যারা পারছেন না, যারা পারছেন না, বুঝতেই পারছেন এত সহজ সহজ প্রশ্ন আমার মনে হয় আজকে যে কয়টা প্রশ্ন করেছে, কয়টা 14টা না, এই সহজ প্রশ্নগুলো এর চেয়ে সহজ হতে পারে না। জি, আপনি উত্তর করতে পারলেন না, এটা খুবই দুঃখজনক। অনেকে অ্যান্সার করছেন ভুল, তাহলে 12টি যারা করছেন তাদেরটাও ভুল, যারা 13টি চিন্তা করছেন দিবেন তাদেরটাও ভুল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা বলেন? সঠিক অ্যান্সার আসলে এই যে 11টি সেক্টর ছিল, 11টি সেক্টর ছিল এই 1971 সালে। আর যদি বলা হয় সাব সেক্টর কয়টা ছিল, এটা খেয়াল রাখবেন, সাব সেক্টর বলে কিনা। বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন সাব সেক্টর যদি বলা হয় তখন হবে 64টি, ঠিক আছে। আর যদি বলা হয় রাজনৈতিক অঞ্চল কয়টা ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন, রাজনৈতিক অঞ্চল আমরা এগুলা মুখস্থ করেছি, রাজনৈতিক অঞ্চল হলো 4টি, ঠিক আছে, রাজনৈতিক অঞ্চল হচ্ছে 4টি। আর যদি বলা হয় ব্রিগেড ফোর্স, ব্রিগেড ফোর্স বলেন, ব্রিগেড ফোর্স কয়টা ছিল? ব্রিগেড ফোর্স ছিল 3টি, তাই না? 3টি ছিল ব্রিগেড ফোর্স, ZKS, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ আর হচ্ছে শফিউল্লাহ। এই 3টা ফোর্সে ভাগ করা হয়েছিল বাংলাদেশকে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মোট বিভাগ কয়টা ছিল? পরীক্ষাতে আসে। মোট বিভাগ ছিল 4টি, মোট বিভাগ ছিল 4টি। আর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মোট জেলা কয়টা ছিল? জেলা ছিল 19টি, ঠিক আছে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, এগুলো হচ্ছে সংখ্যা দিয়ে মুক্তিযুদ্ধকে মনে রাখার টেকনিক, সংখ্যা দিয়ে আপনি হচ্ছে মনে রাখবেন। তাহলে ঘুরে ফিরে দেখবেন এই প্রশ্নগুলো বারবার আসে, বারবার। মুক্তিযুদ্ধ থেকে আপনি এই যে মুক্তিযুদ্ধ টপিকটা, এখান থেকে 100% থাকেন, প্রশ্ন আসবেই, প্রশ্ন আসবেই 100%, এখান থেকে প্রশ্ন আপনি পাবেনই, ঠিক আছে। হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রশ্ন পাবেন, ঠিক আছে। মুক্তিযুদ্ধ টপিকটাকে অবহেলা করেন না যে শেখ হাসিনা পালাইছে মুক্তিযুদ্ধ নিয়ে, ব্যাপারটা এমন না। এখান মুক্তিযুদ্ধটা শুধু একটা পরিবারের না, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের বাঙালি জাতির একটা সম্পদ। সুতরাং এখান থেকে আপনি প্রশ্ন পাবেনই। বলেন গুরুত্বপূর্ণ টপিক পাচ্ছেন কিনা আপনারা, বলেন আলোচনাটা কি? আমি বলছিলাম ব্যাখ্যা সহই কিন্তু আমি দিচ্ছি, এবং এখান থেকে যা যা প্রশ্ন আসতে পারে আমি সেগুলো আপনাদেরকে বলছি। জি, থ্যাংক ইউ সো মাচ যারা অ্যান্সার করছেন। এভাবে আজকে যে আমি ক্লাসটা নিয়েছি আপনাদের কেমন লাগলো আপনারা একটু কমেন্টস করে জানাবেন। তাহলে আমি আরেকটা লাইভ ক্লাস নিব, আমি অন্য একদিন আগামীকালে নিব, ইনশাল্লাহ আগামীকালে নিব আমি লাইভ ক্লাস। যদি আপনারা মনে করেন যে না ভাইয়া ক্লাস কিন্তু ঠিক ছিল এবং ব্যাখ্যা সহ দিয়েছেন, অনেক মজা পেয়েছি, মনে রাখার যে টেকনিকগুলো বলেছেন এগুলো আলহামদুলিল্লাহ আমার
কাজে দিবে। যদি মনে হয় তাহলে বলবেন, তাহলে আমি আরেকটা লাইভ ক্লাস নেব। কারণ আপনাদের উৎসাহই হচ্ছে আমাদের শক্তি, আমাদের প্রেরণা। আপনাদের প্রেরণাই মানে আমাদের প্রেরণা। আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ক্লাসগুলো ডিজাইন করি। এই প্রশ্নগুলো থেকে যদি পরীক্ষা আসে, ইনশাল্লাহ পারবো না আমরা? ইনশাল্লাহ আমরা পারবো, আমরা ইনশাল্লাহ এটা পারবো। এভাবে একদম বেসিক থেকে আপনাকে সাধারণ জ্ঞান শিখতে হবে। ঠিক আছে, যারা যারা বেসিক থেকে সাধারণ জ্ঞান শিখেন না তাদের জন্য কিন্তু অনেক খারাপ আছে, অনেক খারাপ। ঠিক আছে, বেসিক থেকে আপনাকে সাধারণ জ্ঞান শিখতে হবে। যদিও বলা হয়ে থাকে সাধারণ জ্ঞানের কোনো সিলেবাস নাই, আমি বলি যে বলে সে কিন্তু ঠিক বলেনি। সাধারণ জ্ঞানের সিলেবাস না থাকলেও সাধারণ জ্ঞানকে যারা ভাগ করতে পারে, টপিকগুলোকে সিলেক্ট করতে পারে, তাদের জন্য সিলেবাস দরকার হয় না। আমাদের সাথে যুক্ত থাকলে আপনাকে একবার বেসিক থেকে রেডি করে দেওয়া হয়। আপনাদের একবার যদি বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই 4টা বিষয় শিখতে চান, যে কোনো একটা চাকরি আপনার, যদি আপনি শিখতে পারেন ভালো করে, আপনার একটা চাকরি হবে, ইনশাল্লাহ হবে। তাই যারা একদম বেসিক থেকে ম্যাথ, বাংলা, ইংরেজি এই 4টা বিষয় পড়তে চান তাদের জন্য আমরা চালু করেছি একদম বেসিক থেকে, শূন্য থেকে আমরা ফুল কোর্স চালু করেছি। আমাদের এখানে যে সকল ফুল কোর্সগুলো আছে সেখানে হলো প্রাইমারি ফুল কোর্স আছে, নিবন্ধনের 19তম নিবন্ধনের ফুল কোর্স আছে, 10 থেকে 20তম গ্রেডের ফুল কোর্স আছে। তারপরে ফুল কোর্সের ডিটেলসটা আপনারা যদি জানতে চান আমি আপনাদের জন্য বলছি। প্রাইমারির একবার ফুল কোর্স, যেটা প্রধান শিক্ষকেরও ফুল কোর্স আছে, প্রাইমারি প্রধান শিক্ষকের 19তম নিবন্ধনের জেনারেলের ফুল কোর্স, 10 থেকে 20তম গ্রেডের প্রিলি এবং লিখিত এর ফুল কোর্স। প্রতিটা ফুল কোর্স আপনার জন্য দরকার। এখানে 4টা বিষয় আমরা প্রিপারেশন নেব, একবার বেসিক স্ট্রং করিয়ে দেব। আর যারা একটা কোর্সে ভর্তি হবেন আপনাকে পার্সোনাল একটা সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে আপনি রেগুলার ক্লাস করতে পারবেন। আর আমরা যে ক্লাসগুলো নিব সেখানে ক্লাসগুলো রেকর্ড থাকবে আজীবন। প্রতিটা ক্লাসের উপর আমরা এক্সাম নেব এবং আমাদের সাথে যদি যুক্ত হন আমরা এক সেট বই দিব আপনাকে 1200 টাকা মূল্যে, এটা ফ্রিতে। ঠিক আছে, 1200 টাকা মূল্যের বই আমরা ফ্রিতে দিব। তাহলে আমাদের সাথে যদি আপনি যুক্ত হতে চান তাহলে কি করতে হবে? আপনাকে কোর্স ফি হচ্ছে 3500 টাকা দিতে হবে। ঠিক আছে, 3500 টাকা এই নাম্বারে আপনি হচ্ছে বিকাশ অথবা নগদে দিবেন। তবে যেহেতু আপনারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সেই জন্য আমি 3500 টাকা এটা কেটে দিলাম। এখন 3500 টাকা নিব না, আমি আপনাদেরকে একটা অফার দিব। প্রস্তুত হন, আপনাদের জন্য অফার আসতেছে। আপনাদের জন্য এখন আমি অফার দিব লাইভ চলাকালীন সময়ে 1750 টাকা। কিন্তু আমি আরো অফার দিতে চাই আপনাদেরকে, কারণ যারা বেকারের কথা কি শুনতে চায় না, বেকারের ভাড়া একটু কমও নিতে চায় না, কিন্তু আমাদের এখানে কম নিচ্ছি। আপনাদের 1750 টাকা লাইভ চলাকালীন সময়ে নির্ধারণ করেছে, আমি এটাও কেটে দিলাম। প্রয়োজনে সাইদুল ভাইয়ের সাথে আমি যুদ্ধ করব, 1750 টাকাও লাগবে না। এই মুহূর্তে যারা ভর্তি হবেন তারা জাস্ট 1450 টাকা দিবেন। 1450 টাকা জাস্ট আপনি এই নাম্বারে পাঠাবেন, বিকাশ অথবা নগদে। যদি পাঠান এবং পাশে আপনি লিখবেন পেমেন্ট ডান। ঠিক আছে, পেমেন্ট ডান লিখবেন। এই পেমেন্ট ডান লিখে দিবেন এবং লাস্ট 3 ডিজিট আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন তার লাস্ট 3 ডিজিট আপনি পাঠাবেন। আমি সময় দিলাম আপনাকে 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে আপনি বিকাশ থেকে অথবা নগদ থেকে আপনি হচ্ছে টাকা সেন্ড করবেন। সেন্ড করে পেমেন্ট ডান লিখবেন। আপনি সিদ্ধান্ত নেন কোনটাতে ভর্তি হবেন। আপনি কি প্রাইমারি শিক্ষক নিয়োগে ভর্তি হবেন? আর এখন সবচেয়ে বেশি ভর্তি হয় যে কোর্সটাতে ভর্তি হয় সেটা হচ্ছে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের। ঠিক আছে, আমরা সকালেও পড়াই এবং রাতেও পড়াই। তাইলে আপনি যে কোনো একটা বেসে ক্লাস ভর্তি হতে পারেন, রাত 9টার বেসে অথবা সকাল 10টার বেসে। আপনি যদি ফ্রি থাকেন তাহলে আপনি সকাল 10টার বেসে আছে, আবার 3টার বেস আছে, আপনি যে কোনো একটা বেসে ভর্তি হবেন। আর যদি আপনার কোনো পার্ট টাইমে চাকরি করেন তাহলে আপনি কি করবেন, রাত 9টার বেসে ভর্তি হতে পারেন এই কোর্সটাতে। ঠিক আছে, এটা হচ্ছে
বই পেলাম না তো স্যার। আচ্ছা, যারা ভর্তি হয়েছেন আজকে বা গতকালকে তাদের জন্য বলি, আজকে আমাদের বই পাঠানো হয়েছে। দেখেন আপনি আপনার ঠিকানায় বই পাঠানো হয়েছে। আচ্ছা, আপনার ঠিকানাতে বই পাঠিয়ে দেওয়া হয়েছে। জি, আলহামদুলিল্লাহ, আমাদের এতক্ষণে অনেক ভাই বোন আমরা সাড়া পেয়েছি, অনেকেই ভর্তি হয়েছেন। যেমন আমাদের এখানে টাকা পেয়েছি 5001 থেকে আলহামদুলিল্লাহ, 759 থেকে আলহামদুলিল্লাহ, টাকা এসেছে 886 থেকে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে টাকা পেয়েছি 571 থেকে আলহামদুলিল্লাহ, 173 থেকে আলহামদুলিল্লাহ, টাকা পেয়েছি 502 থেকে আলহামদুলিল্লাহ। তারপরে এখানে টাকা এসেছে 000, লাস্ট নাম্বার 000, এখান থেকেও 1450 টাকা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। দ্রুত করতে হবে, 15 মিনিট সময় দিলাম আপনাদেরকে। এই 15 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্যই শুধু 1450 টাকা। আর লাইভটা যখন আমি কেটে দিব তাদের জন্য 3500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। লাইভ কেটে গেলে 3500, লাইভ চলাকালীন সময় যারা ভর্তি হবে তাদের জন্য 1450 টাকা। আপনি যদি ভর্তি হন প্রতিটা ক্লাস রেকর্ড পাবেন, প্রতিটা ক্লাসের উপর আমরা পরীক্ষা নেই, আর 4টা বিষয়ে 1200 টাকা মূল্যের আপনার বই দিব ফ্রিতে আপনার 1200 টাকা মূল্যের বই দিব। ঠিক আছে, আমরা যে বইগুলো আপনাকে দিচ্ছি 1200 টাকা মূল্যের। এই যে আপনাকে যদি আমি দেখাই, এই যে আমাদের বইগুলো আপনাদের জন্য রেডি করা আছে। এই বইগুলো আপনাদেরকে কুরিয়ার করে দেয়া হয়। ঠিক আছে, প্রতিটা বই আপনাদের যারা ভর্তি হচ্ছেন প্রতিটা স্টুডেন্টের জন্য হচ্ছে এই বইগুলো আমরা কুরিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, 1 মাস হয়েছে এখনো বই পাইনি। আচ্ছা, লুৎফুর রহমান স্বাধীন, আপনি যদি ভর্তি হয়ে থাকেন আমাদের সাথে, কেন আপনি বই পাবেন না? এখনই নক দেন। ঠিক আছে, আমাকে নক দেন, আমি দেখব ক্লাস কাটার পরে কেন আপনি বই পান নাই। ইনশাল্লাহ আপনি বই পেয়ে যাবেন। ঠিক আছে, হয়তো আপনার ওখানে কোথাও ভুল হয়েছে, অ্যাড্রেসে, ফোন নাম্বারে কোনো না কোনো মিস্টেক হয়েছে, অথবা অনেক সময় দেখা যায় আমরা যে গত এই 1 সপ্তাহ 8 দিনের মধ্যে প্রায় 9000 বই আমরা পাঠিয়েছি সারা বাংলাদেশে, যার কারণে 2-1টা মিসিং হতে পারে। এটা আমি স্বীকার করে নিয়েছি লুৎফুর ভাই, 2-1টা ভুল হতে পারে, 2-1টা মিসিং হতে পারে। তো চিন্তা করবেন না, আপনি একটু নক দেন, আমরা আবারও ঠিক করে পাঠিয়ে দেব ইনশাল্লাহ। আচ্ছা, আর আমরা এখানে কি কি পড়াচ্ছি? এখানে হচ্ছে প্রাইমারি, এখানে হচ্ছে 19তম নিবন্ধন, 10 থেকে 20তম, এটা হচ্ছে প্রিলি এবং লিখিত। এই দুইটাতেই আমরা হচ্ছে আপনাকে প্রস্তুতি করিয়ে দিব। যারা বলেন যে ভাইয়া আমি কিন্তু সবগুলোতে যদি ভর্তি হতে পারতাম, এমন কোনো কম্বাইন্ড ব্যাচ আছে কিনা, আমি বলবো এই যে 3 নম্বর অপশনটি আপনার জন্য। এটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ। কম্বাইন্ড ব্যাচ, এখানে আপনি যদি ভর্তি হন, এখানে প্রাইমারি প্রিপারেশন হয়ে যাবে, নিবন্ধনের প্রিপারেশন হয়ে যাবে, 10 থেকে 20তম গ্রেডের প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, এই কমন, এটা সবার জন্য, আপনি এই অপশনটা বেছে নিতে পারেন। আর যদি বলেন যে না ভাই আমি আসলে শুধু প্রাইমারি প্রধান শিক্ষক হতে চাই, আগে কিন্তু নন ক্যাডার থেকে প্রধান শিক্ষক হতো, এখন কিন্তু নন ক্যাডার থেকে না, এখন সরাসরি আপনার প্রধান শিক্ষক পরীক্ষা নিবে প্রিলি, তারপরে যারা পাশ করবে ভাইবা দিয়ে আপনাকে চাকরি দিয়ে দিবে। ঠিক আছে, সরাসরি নিয়ম, এখন আর ক্যাডার থেকে নিচ্ছে, বিসিএস থেকে নিচ্ছে না। তবে এই বছর যেটা হবে সেটা হচ্ছে পিএসসি আপনাদের পরীক্ষার প্রশ্ন ডিজাইন করবে, পিএসসির অধীনে কিন্তু নিবন্ধন পরীক্ষাটা হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা জি, আমি একটু পড়ি কয়েকজন ভাই বোন আমাদের টাকা পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, টাকা পেয়েছি 718 থেকে টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। 212 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 442 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে 11 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 204 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে 2225 2025 লাস্টের যে লাস্ট ডিজিট, এখান থেকে টাকা এসেছে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে টাকা এসেছে 441 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এখানে অনেকে আই ব্যাংকিং থেকেও টাকা দিয়েছেন, ইসলাম ব্যাংক থেকেও টাকা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারাই ভর্তি হচ্ছেন নো টেনশন, আপনাকে ভাই আমরা গ্রুপে অ্যাড দিয়ে দিব, এখনই আমরা গ্রুপে অ্যাড দিয়ে দিব। কিন্তু আপনি যে লাস্ট ডিজিটটা পাঠাচ্ছেন না, এটা কিন্তু বেদনাদায়ক। ঠিক আছে, লাস্ট ডিজিট
একটু বলে দেন। অথবা পেমেন্ট ডান, এই পেমেন্ট ডান লিখতেছেন না আপনি, প্লিজ ভাই পেমেন্ট ডান লিখেন। আপনি পেমেন্ট ডান যদি না লিখেন আমরা কিন্তু গ্রুপে অ্যাড দিচ্ছি না আপনাকে। টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট ডান আপনি লিখতেছেন না, ঠিক আছে? এটা কিন্তু ঠিক করছেন না। তারপরে পেমেন্ট ডান লেখেন। আপনার দেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেকেই যারা টাকা পাঠাচ্ছে তারা কিন্তু পেমেন্ট ডান লিখতেছে না। ওরা ভয় পাচ্ছে যে আমি পেমেন্ট ডান লিখলে কি জানি কি মনে করে, আমি এখানে যদি ভর্তি হই এটা লজ্জা লাগতেছে কারণ এখনো চাকরি পাচ্ছি না। এরকম অনেক হতাশা, তারপরে একটা কি বলে হিজমনি আপনার ভিতরে কাজ করতে পারে। ভয় পাবেন না। হতাশা নিয়ে অথবা এই কোনো রকম লুকোচুরি করে লাইফ আসলে হয় না। লাইফটাকে এনজয় করতে হবে। সিজ দ্য ডে, যেদিন আসবে প্রতিটা দিনকে এনজয় করতে হবে, প্রতিটা মোমেন্টকে। বিদ্যুৎ চলে গেছে বলে কি হয়েছে, আপনি অস্থির হয়ে যাচ্ছেন, বিদ্যুৎ নেই, এমন একটা ভাব নিচ্ছেন, এমন যাতে না হয়। কারণ প্রতিটা পরিবেশের মধ্যে আপনাকে মানিয়ে নেয়ার মতো সে পরিবেশ তৈরি হতে হবে, মানসিকতা তৈরি হতে হবে, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যে ভাই বোনরা টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু যদি আবারও পড়ছি, 393 থেকে টাকা এসেছে আলহামদুলিল্লাহ। তারপরে 11 থেকে টাকা 1129 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ। তারপরে 401 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে 3001 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 996 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে 5519 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 530 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 26 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ। যারাই টাকা পাঠাচ্ছেন ভাই, আপনাকে আমরা বলবো আপনি কিন্তু অ্যাড্রেসটা এবং স্ক্রিনশট দিয়ে দিন। স্ক্রিনশট দিয়ে দিন। জি আবু শাম কি বলেছে, আবু শামা ভাই 8718 থেকে টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। নো টেনশন ভাইয়া, আমরা টাকা পেয়েছি। কিন্তু আবু শামা ভাইয়া, আপনি যেভাবে লাস্ট ডিজিটটা দিয়েছেন, অনেকেই ভর্তি হয়ে লাস্ট ডিজিটটা দিতে যাচ্ছে না, ঠিক আছে? পেমেন্ট ডান লিখতেছেন না, ঠিক আছে? পেমেন্ট ডান লিখতে হবে আপনাকে, ঠিক আছে? পেমেন্ট ডান লিখতে হবে আপনাকে। আমরা যে বিষয়গুলো পড়াবো, বাংলা, ইংরেজি, জিকে এবং সাধারণ জ্ঞান, কি বলে ম্যাথ, গণিত, এই 4টা বিষয় পড়াবো, বাংলা, ইংরেজি, জিকে, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স। আপনাদের ইংরেজি পড়াবেন হচ্ছে সাইদুল স্যার, ঠিক আছে? অসাধারণ পড়ায় এবং সহজভাবে পড়ায়, আপনাকে বুঝতে হবে, ব্লাড থেকে পড়ায়। আমি যেটা দেখি, আমি মানে ওনার ক্লাসগুলো করি একজন টিচার হিসাবে, ঠিক আছে? ওনার ক্লাসগুলো করি এই কারণে দেখেছি এত সহজভাবে ইংরেজি পড়ায় কিভাবে, এই ফরম্যাটটা আমি শেখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে ইংলিশের আলাদা ব্যাচ আছে, ঠিক আছে? শুধু ইংলিশ করে সাইদুল স্যারের কাছে 750 টাকা একটা ইয়াতে বেসে, কি বলে ফিতে। তো উনি সহজভাবে শেখা, এবং যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে তারা ওই কোর্সটাতে ভর্তি হবে। শুধু শিক্ষক যারা হতে চান, আমার একটা স্বপ্ন আছে, আমি শিক্ষক হতে চাই, শুধু ইংরেজির জন্য পারতেছি না, তারা হচ্ছে 750 টাকার সেই কোর্সটাতে আপনি ভর্তি হতে পারেন সাইদুল স্যারের। আচ্ছা, তাইলে আমরা অনেকেই দেখছি যে টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট ডান লিখতেছেন না। এটা কিন্তু খুবই দুঃখজনক, এটা দুঃখজনক। এটা কিন্তু ঠিক করছেন না। আপনাকে গ্রুপে সাথে সাথে অ্যাড দিয়ে ফেলতেছি, যে এবার চেক করেন। যেমন আমাদের শামা ভাই যে টাকা পাঠিয়েছে তাকে গ্রুপে আমরা কিন্তু এখনই অ্যাড দিয়ে ফেলবো। কিন্তু যারা যারা লিখতেছেন না তারা কিন্তু বুঝতেছেন না, আপনাকে সাথে সাথে আমরা গ্রুপে অ্যাড দিতে পারছি না। ভুল করেন না, এই নাম্বারে কিন্তু টাকা পাঠাবেন 01767 265758 265758 265758। আলহামদুলিল্লাহ, ওকে। আর যারা চিন্তা করতেছে যে ভাইয়া আমার তো এখন টাকা নেই, আমি কি করব, আপনি কি করবেন? আপনার জন্য অপশন আছে, সেটা হচ্ছে টাইম যদিও শেষ হয়ে গেছে, তারপরও আর্থিক সমস্যায় যদি অফার পেতে চান তাইলে এই নাম্বারগুলোতে ফোন দেন, ঠিক আছে? এই নাম্বারগুলোতে আপনি কল দেন। প্রত্যেকটা নাম্বার অ্যাক্টিভ আছে, প্রত্যেকটা নাম্বার এখানে অ্যাক্টিভ আছে। আপনি যে কোনো একটা নাম্বারে কল দিয়ে আপনি বলে দেন যে ভাইয়া আমার আসলে সমস্যা আছে, আর্থিক প্রবলেম আছে,
আমাকে আপনাদের কোর্সে ভর্তি নেন, আপনার প্রকৃত সমস্যাটা আপনি একটু বলেন, আমরা বিবেচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, জি, অনেকেই টাকা পাঠাচ্ছেন, ভর্তি হচ্ছেন। আমি আসলে খুবই খুশি হয়েছি যে অফার দেওয়ার সাথে সাথে যে আপনারা এতজন স্টুডেন্ট ভর্তি হয়ে যাবেন, এটা আমি আসলে আশা করি নাই। তা আলহামদুলিল্লাহ, আপনাদের এই যে আশা এবং কি এই যে একটা স্পিড, এটাকে ধরে রাখতে হবে। আর টাকা ইনভেস্ট করা মানে কি জানেন? টাকা ইনভেস্ট করা মানে হলো আপনি পড়াশোনা করতে হবে। টাকার কিন্তু কি আছে, বেদনা আছে। আপনি যেহেতু টাকা দিয়ে ভর্তি হবেন, পড়তে মন চাইবে আপনার, আপনার ব্রেন বলবে যে পড়তে বস, টাকা না দিয়েছিস। আর ফ্রিতে যেগুলো, এগুলো আসলে পড়তে মনে চাইবে না আপনাকে, এই জন্য টাকা ইনভেস্ট করতে হবে। আমরা তো নামে মাত্র টাকা নিচ্ছি, নামে মাত্র। জি আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন টাকা পাঠিয়েছেন 296 থেকে, তারপরে 2205 থেকে, তারপরে হচ্ছে 193 থেকে, তারপরে 018 থেকে, তারপরে 530 থেকে, 265 থেকে। আমাদের আলহামদুলিল্লাহ অনেকেই টাকা পাঠিয়েছেন, অনেকে। তো আপনারা পেমেন্ট ডান লিখতেছেন না কেন বলেন তো? পেমেন্ট ডান লিখতে হবে। হ্যাঁ, পেমেন্ট ডান। যে নাম্বারে আপনারা টাকা পাঠাবেন সেটা কোনটা বলেন? এই নাম্বারটা, এই যে এই নাম্বারটা, এই যে নাম্বারটা, এটা বিকাশ এবং নগদ। 01767 26 57 58, 01767 26 57 58। এই নাম্বারে আপনি টাকা পাঠাবেন 1450 টাকা। 1450 টাকা আপনি পাঠাবেন। পাঠিয়ে আপনি লিখবেন পেমেন্ট ডান। আপনি লিখে দিবেন পেমেন্ট ডান, এই যে পেমেন্ট ডান। পেমেন্ট ডান লিখবেন। আর হচ্ছে 3 ডিজিট, 3 ডিজিট কোনটা? লাস্ট নাম্বারের। আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সে নাম্বারের 3টা ডিজিট আপনি লিখে দিবেন। ভাইয়া কোন গ্রুপে অ্যাড করা হয়নি এখনো? আচ্ছা, নো টেনশন ভাই, আমরা এখনই অ্যাড করব। শামা ভাই, আপনাকে এখনই গ্রুপে অ্যাড করা হবে, নো টেনশন। ঠিক আছে? আমরা যারা টাকা পাঠিয়েছে, আমরা চাচ্ছিলাম যে সবাই যদি একসাথে হচ্ছে পেমেন্ট ডানটা লিখতো, তাহলে আর কি একসাথে আমরা করব। নো টেনশন, আপনাকে আমরা এখনই করতেছি, নো টেনশন। আচ্ছা, কিন্তু পেমেন্ট ডান লিখতে হবে। হ্যাঁ, পেমেন্ট ডান লিখতে হবে। এই যে আমাদের আবু শামা যেভাবে লিখেছেন, এবার আপনাকে পেমেন্ট ডান লিখে দিতে হবে। কিন্তু লাইভ যদি কেটে যায়, আপনাকে 3500 টাকা দিতে হচ্ছে। এখন 3500 টাকা লাগবে না, 1750 এখন লাগবে না। এখন লাগবে কত? এখন লাগবে হচ্ছে 1450। এখানে আমরা পড়াবো বাংলা, একবার বেসিক থেকে পড়াবো। এখানে আমি জিকের ক্লাসটা আমিই নেই, এবং শিটগুলো, বইগুলো আমি রেডি করেছি। তারপরে এখানে ইংলিশ থেকে একবার বেসিক থেকে ইংলিশের পড়ানো হয়। তারপর হচ্ছে ম্যাথমেটিক্সের আমাদের স্যার একবার সহজভাবে তারপর ব্যাখ্যা সহকারে পড়িয়ে দেন। তাইলে এই 4টা বিষয় আমরা আপনাকে পড়াবো। 4টা বিষয় পড়াবো। আপনি যে কোনো একটা কোর্সে ভর্তি হলে 19তম নিবন্ধনে হতে পারেন। আপনি প্রাইমারি প্রধান শিক্ষক, যেমন এই প্রধান শিক্ষক হওয়ার যাদের স্বপ্ন আছে, তারা একদিনও দেরি করবেন না, একদিনও না। ঠিক আছে? একদিনও আপনি দেরি করবেন না, কারণ আপনি দেরি করা মানে হচ্ছে বিপদে পড়া। আপনি দেরি করবেন মানে কি? আপনি দেরি করবেন মানে হচ্ছে আপনি ক্লাস থেকে পিছিয়ে যাবেন। ঠিক আছে? আমরা তো পড়িয়ে ফেলতেছি। তারপরে যারা নতুন হচ্ছে, যদিও আমরা প্রথম থেকে শুরু করছি, কিন্তু আপনি তো আগে যদি সিলেবাসটা শেষ করতে পারেন, এটা আপনার জন্য আবার রিভিশনে আসলে এটা সহজ না। এই কারণে আপনাকে প্রথমেই হতে হবে, আপনাকে প্রথমেই ভর্তি হতে হবে যদি হতে চান। জি আলহামদুলিল্লাহ, আমাদের আরো কিছু ভাই বোন ভর্তি হয়েছে, প্রায় 8 জন এখনই ভর্তি হয়েছেন। 126 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 008 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 014 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ।
93 থেকে এটা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 5013 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপরে 29 থেকে এসেছে, 290 থেকে এসেছে, সরি 290 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। পেমেন্ট ডান লিখেন প্লিজ, পেমেন্ট ডান লিখে দিবেন। হ্যাঁ, অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। আপনারা মেসেজ দিতে পারবেন যদি কারো এখন টাকা না থাকে। আপনি যদি মনে করেন যে ভাইয়া আমার তো আসলে সমস্যা আছে, আপনি এখানে মেসেজও করতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনি, ঠিক আছে? মেসেজ দিয়ে আপনি আপনার কথা বলতে পারবেন, ফোনও দিবেন, আবার মেসেজও দিতে পারবেন। এই যে নাম্বারটা 01767265758, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। হ্যাঁ, আর্থিক সমস্যা যদি আপনার থাকে, যদি ফোনে গুছিয়ে বলতে না পারেন, আপনি মেসেজ দেন, আস্তে আস্তে লিখে মেসেজ দিয়ে দেন। আর যারা এখনই ভর্তি হওয়ার জন্য রেডি আছেন, তারা হচ্ছে আমি যে বিকাশ নাম্বারটা দিয়েছি এখানে দিয়ে আপনি ভর্তি হয়ে যান। হ্যাঁ, আপনি ভর্তি হয়ে যান জাস্ট 1450 টাকা দিয়ে, ঠিক আছে? 1450 টাকা দিয়ে আপনি লিখে ফেলবেন, 1450 টাকা দিয়ে আপনি লিখবেন হচ্ছে পেমেন্ট ডান, পেমেন্ট ডান, ঠিক আছে? পেমেন্ট ডান, এই নাম্বারটা, ঠিক আছে? ভর্তি হতে থাকেন, আর আমরা আপনার স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দিবেন, তাহলে আপনার বই রাতের মধ্যে প্যাকেট হয়ে যাবে, আমরা কুরিয়ারে আপনার বই পাঠিয়ে দিব। আচ্ছা, প্রাইমারি ডাইনামিক ব্যাচের অক্টোবরের রুটিন কখন দিবেন এবং লাইভ ক্লাস কখন দিবেন? আচ্ছা ভাইয়া, আপনাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আমরা হচ্ছে আপনি যেহেতু মেসেজ দিয়েছেন, কিছুক্ষণ পরে আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা কখন দিচ্ছি। হ্যাঁ, রেডি হচ্ছি।